আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। জি, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, প্রথমে আসি আসলে পুঁজিবাজারের একদিনের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আমরা বিনিয়োগের আস্থা ফিরেছে বলে বলবো না, এখন সাপ্লাই ডিমান্ড সাইড নিয়ে আসি। ২০১০ সালে ২৫০টি কোম্পানি তালিকাভুক্ত ছিল, লেনদেন হতো ২,৫০০ থেকে ৩,০০০ কোটি টাকার মতো। ২০২৫ সালে ৪১৩টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এসএমই মার্কেট সহ, লেনদেন হয় ৩০০, ৩৫০ অথবা সর্বোচ্চ ৪০০ কোটি টাকার মধ্যে। বাজার বিশ্লেষকরা বলছেন যে ওভার সাপ্লাই রয়েছে পুঁজিবাজারে, কোনো আইপিওর দরকার নেই। আপনি কি একমত? আনফরচুনেটলি আমি একমত হতে পারছি না, কারণ ২০১০ সালে আপনার যে নাম্বার দিলেন এবং ২০২৪ বা ২৫ সালে যে নাম্বার দিলেন, এটা খুব একটা ভেরি সিম্পল ওয়ে অফ লুকিং এট দ্য থিংস, বাট মানে দ্য পার্সপেক্টিভ ইজ নট রাইট। কারণটা আমি বলছি আপনাকে, ২০১০ সালে আমাদের যে জিডিপি সাইজ ছিল, ২০১০ সালে আমার যে পার ক্যাপিটা ইনকাম ছিল, আমার ২০১০ সালে যে ডিসপোজেবল ইনকাম ছিল, আই মিন এভরি ইন্ডিভিজুয়াল যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে অ্যান্ড দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তাদের যে আমার ২০২৪-২৫-এ যে বহুগুণ বেড়েছে। আর আপনার যদি দেখেন যে ২০১০ এবং ২০২৫ সালের মধ্যে যে কোম্পানিগুলি লিস্টেড হয়েছে, দ্য সাইজ অফ দ্য কোম্পানিজ আর ভেরি স্মল, মোস্টলি ম্যানিপুলেটিভ কোম্পানিজ গট লিস্টেড ডিউরিং দিস টাইম। এখানে আপনার আমার কোয়ালিটি স্টক আসে নাই, এখানে আমি সাপ্লাই, আপনার নাম্বারের দিক থেকে আপনি সাপ্লাই বলতে পারেন যে অনেক আসছে, বাট কোয়ালিটি স্টকের দিক থেকে আপনি ধরেন 70% অফ দ্য কোম্পানিজ দ্যাট হ্যাভ বিন লিস্টেড বিটুইন 2010 and 2024 আর অলরেডি জাঙ্ক। জি, এক্ষেত্রে জাঙ্ক যদি কোনো কোম্পানি থাকে, ডিএসসি সে ক্ষমতা রয়েছে ডিলিস্ট করার জন্য। তাহলে আপনি যদি বলে থাকেন 70% শেয়ারই জাঙ্ক হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই শেয়ারগুলো ডিলিস্ট করার ব্যবস্থা করা হচ্ছে না কেন? অথবা এই শেয়ারগুলো যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে সতর্ক করা হচ্ছে না কেন? অথবা তাদের পুঁজি ফিরে পাওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না কেন? প্রথম হচ্ছে যে আপনার ধরেন, আমরা তো বলে আসছি যে আমাদের যে ডিলিস্টিং প্রসিডিউরটা আছে, দ্যাট ইজ ভেরি কাম্বারসাম। স্টক মার্কেটে আপনার ইন অ্যান্ড আউট এটাকে খুব স্মুথ করতে হবে, যে আপনার যেভাবে আইপিও আসবে, ঠিক এট দ্য সেম টাইম ইফ দ্য কোম্পানিজ আর নট ডুইং ওয়েল, ইউ হ্যাভ টু লেট দেম গো, কারণ দিস ইজ দ্য ইকুইটি মার্কেট। আপনার যখন আমি ইনভেস্ট করি, সো আই এম অ্যাকচুয়ালি টেকিং অ্যান ইনহেরেন্ট রিস্ক ইনভেস্টিং ইন দ্য ইকুইটি মার্কেট। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমাদের এখানে যেহেতু স্মল ইনভেস্টার বলি বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার বলি, তাদের সংখ্যাটাই বেশি, না বুঝে ইনভেস্ট করে, সেখানে আমাদের একটা কালেকটিভ ফেলিওর, ইনস্টিটিউশনাল ফেলিওর of the regulators and the stock exchanges and also the market intermediaries, that number one, যে আমরা বাজে শেয়ার আনতে মানে বাজে শেয়ার আনা রোধ করতে ব্যর্থ হয়েছি। দ্বিতীয় হচ্ছে যে বাজে শেয়ারে ইনভেস্ট করার জন্য ইনভেস্টরদেরকে রিফ্রেন করতে ব্যর্থ হয়েছে। কালেকটিভ ফেলিওর, বাট এটার উপর আমাদের কাজ করার যথেষ্ট জায়গা আছে। বাট আপনি যেটা বললেন যে ডিলিস্টিংটা আমাদেরকে স্মুথ করতে হবে, লুকিং ইনটু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্মল ইনভেস্টার্স অর দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স আর ওয়েল প্রোটেক্টেড। জি, এক্ষেত্রে আপনি জানেন যে ৫ই আগস্টের পরে সূচক হারিয়েছে প্রায় ৮০০ পয়েন্টের মতো। অনেকদিন পর আজকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল পুঁজিবাজারে। ৮ মাসে কিন্তু আমরা দৃশ্যমান কোনো কিছু দেখিনি। গত সপ্তাহে যে মিটিংটি হলো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব নাজমা মুবারক সহ ৬টি যে দফা দিয়েছে, ৬টি যে কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে, এই ৬টি নিয়ে আলোচনা করতে চাই। কি কি কর ছাড় দেয়া যেতে পারে? ২টি কর ছাড়ের কথা বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড়, আর এটি হচ্ছে লভ্যাংশ আয়ের উপর কর ছাড়। এই কর ছাড় কি পুঁজিবাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, নাকি অন্য কিছু আছে? গতিশীলতা মানে ইমিডিয়েটলি ফিরিয়ে আনতে না পারলেও এগুলি হচ্ছে আপনার লং টার্ম বেনিফিট নিয়ে আসবে। প্রথম হচ্ছে যে আমরা যেটা বলছি যে ট্যাক্স গ্যাপ বিটুইন দ্য লিস্টেড অ্যান্ড নন লিস্টেড এন্টিটিজ শুড বি ওয়াইডেন। এটা অবশ্যই যেটা হবে কি, যারা নন লিস্টেড কোম্পানি পারফর্মিং ভেরি ওয়েল, বিগ কোম্পানিজ নন লিস্টেড, ওনাদেরকে আনার ব্যাপারে এনকারেজ করা হবে। এবং এই গ্যাপটা আমাদের দরকার, এই গ্যাপটা ছিল, বাট ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স এই গ্যাপটাকে কমিয়ে আনা হয়েছে, এটাকে আমাদের আবার ওয়াইডেন করা উচিত। এবং এটা আমার মনে হচ্ছে গ্রেট ডিসিশন দ্যাট হ্যাজ বিন টেকেন বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে অফকোর্স যে আমাদের ডিভিডেন্ডের উপরে যেভাবে ট্যাক্সগুলি হয়, সেটা আপনার মানে নট অনলি ডাবল ট্যাক্স, ট্রিপল ট্যাক্সও হয়।
এই জিনিসগুলি রিভিউ করার ব্যাপার, বিশেষ করে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের ক্ষেত্রে। আপনি যদি ইন্ডিভিজুয়াল ইনভেস্টরকে এনকারেজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছুটা ছাড় দিতেই হবে। বাট আমরা যে জিনিসটা বারবার বলে ব্যর্থ হচ্ছি, যে আমাদের স্টক মার্কেটের যদি কোম্পানি বাড়ানো যায়, আপনার ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্স আপনার খরণটা অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা এটা বিভিন্ন সময় ক্যালকুলেশন করে দেখিয়েছি। তা আমাদের প্রথম দাবিটাই ছিল যে আমরা মানে উই শুড ব্রিং মোর গুড কোম্পানিজ, বিগ কোম্পানিজ ইনটু দ্য স্টক মার্কেট, এন্ড দ্য এনবিআর উইল হ্যাভ দ্য মোস্ট বেনিফিশিয়ারি অফ দ্য লার্জ কোম্পানি বিং লিস্টেড। জি, এক্ষেত্রে সাইফুল ভাই, আপনি যে 6 দফা দাবি কর্মপরিকল্পনা রয়েছে, রাষ্ট্রের তো কিছু কোম্পানি শেয়ার অফলোড করা, মাল্টি ন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসা এবং ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল খাতের কোম্পানি নিয়ে আসা, আইপিওর যে বর্তমান প্রসেস 2 বছর লেগে যায় আইপিতে আসতে। এক্ষেত্রে যদি আপনি যে শেয়ার সাপ্লাইয়ের কথা এখন বলছেন, সেটা যদি অনেক দিন সময় ক্ষেপণ হয়, তাহলে কি আপনি ভালো ভালো কোম্পানি তালিকাভুক্তি করতে পারবেন? দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনার যে কর্ম পরিকল্পনার মধ্যে একটা আছে যে সরকারি শেয়ার আনা। সরকারি শেয়ার আনার জন্য কিন্তু 2 বছর দরকার নাই। দেয়ার আর অ্যাট লিস্ট 10-20 কোম্পানিজ উইচ আর রেডি টু অফলোড শেয়ারস, কারণ আমরা সরকারি কোম্পানিগুলিকে ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে নিয়ে আসি। আচ্ছা, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে আপনার একদম মানে দ্য স্টেট ওন এন্টারপ্রাইজেস উইচ আর নট লিস্টেড, এবং দেয়ার আর ফিউ কোম্পানিজ উইচ আর অলরেডি লিস্টেড। আমরা তাদেরকেও বলছি যে মানে শেয়ারের পরিমাণটা, অফলোডের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে। লাইক সে দেয়ার আর ফিউ কোম্পানিজ লিস্টেড বাট দ্য গভর্নমেন্ট ইজ হোল্ডিং 75% অফ দ্য শেয়ারস। সেখান থেকে আমরা বলছি আরো 10-20% কোম্পানি শেয়ার ছাড়তে পারে। আবার এট দ্য সেম টাইম দি কোম্পানিজ উইচ আর নট লিস্টেড এট অল, তাদেরকে বলছি আমরা লিস্টিং করানোর জন্য, যেটা আপনার যদি ইচ্ছা থাকে 3 মাসের মধ্যে করানো সম্ভব। আর যেটা আপনি কারেক্টলি সেড, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা আইপিও তে আসতে চায়, ওনারা আজকেও যদি প্রসেস শুরু করে, ইট উইল টেক নো লেস দেন 18 মান্থস টু 24 মান্থস। যে এক্ষেত্রে আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, আপনার পাকিস্তানে 1 মাসের মধ্যে তালিকাভুক্তি হয়ে যায়, ভারতেও 3 মাসের মধ্যে হয়ে যায়, আরও বড় বড় স্টক এক্সচেঞ্জ রয়েছে। আমরা আসলে টাস্কফোর্স দেখেছি, টাস্কফোর্সের সুপারিশ আশাই কিন্তু শেষ হয়নি টার্মস অফ রেফারেন্স থেকে। সেক্ষেত্রে আমরা কি আশা করতে পারি যে এই যে ইমপ্রুভমেন্টগুলো হবে? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে দ্য ওয়ে দ্য টাস্ক ফোর্স ইজ ওয়ার্কিং, উই আর নট হ্যাপি। এখানে আপনার স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট নাই বললেই চলে। আপনার আইপিও তে যে প্রপোজাল গুলি আসছে, এতে আমাকে আপনি বলেন যে এই যে প্রপোজড চেঞ্জেস গুলি বলা হচ্ছে, এতে আইপিও মার্কেটে কি বৃহৎ চেঞ্জ হবে? আসলে আমাদের ফান্ডামেন্টাল ইস্যুগুলি দেখা দরকার, যে আমাদের সমস্যাগুলি, এই সমস্যাগুলি তো আমরা কথা না বলি আমি আমার মতো দিয়ে দিচ্ছি। এটা তো আপনার দিস ইজ নট দ্য ওয়ে টু রিফর্ম দ্য এন্টায়ার সেক্টর। আপনি যারা মার্কেট পরিচালনা করে, যারা মার্কেট ইন্টারমিডিয়েটরিজ, যারা মার্কেটে আসবে, আপনি মানে ইউ শুড হ্যাভ ডিসকাশন এন্ড ডায়ালগস, আই মিন কন্টিনিউয়াসলি। কিন্তু আপনি কিভাবে করছেন, এতে মানে আই এম নট সেইং মানে দে শুড স্টপ ওয়ার্কিং, বাট হোয়াট আই এম সেইং যে এখানে এঙ্গেজমেন্টটা আরো বাড়ানো উচিত। যে এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইড লাইনে রয়েছে, যার ফলশ্রুতিতে বাজারে ভলিউম বাড়ছে না লেনদেনের ক্ষেত্রে। এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিয়ে কোনো টাস্কফোর্সের সুপারিশ আসেনি। আপনার মতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর জন্য এই যে কর্মপরিকল্পনা একটি রয়েছে, যে নিয়ন্ত্রক সংস্থা সবার মধ্যে সমন্বয়, এই সমন্বয় কি আসলে কখনো করা সম্ভব হবে, যাতে করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বাজারে আসার জন্য উদ্বুদ্ধ করা হবে? আমাদের এখানে যে ভুলটা হচ্ছে আজকে বহু বছর ধরে, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কথা আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানেই হচ্ছে আমরা কিছু ব্যাংক, বিমাকে আর বিএফএ কে বুঝি, যে যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কথা বলা হয়, তখনই আমাদের সরকারিভাবে বা বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে ব্যাংকের উপরে, এনবিএফএ এর উপরে বা ইন্স্যুরেন্স কোম্পানির উপরে, এবং ওরা বুঝে বা না বুঝে ইনভেস্ট করেছে এন্ড দে হ্যাভ লস্ট মানি। বাট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আপনাকে বোঝাতে হবে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, অ্যাসেট ম্যানেজমেন্ট। This industry, this AMC or the mutual fund industry has not developed at all. Absolutely not. এবং এই ব্যাপারে আপনার ধরেন টাস্ক ফোর্সের যে রিকমেন্ডেশন, সেটা যে খুব একটা ইফেক্টিভ কিছু তা না। আমাদের প্রধান সমস্যা, যে কারেন্ট যে সমস্যাগুলি আছে ইন দ্য মিউচুয়াল ইন্ডাস্ট্রি, সেগুলিকে অ্যাড্রেস করতে হবে। অ্যাজ লং এজ ইউ হ্যাভ দ্য প্রবলেম অনগোয়িং, সেটা রেখে আপনি নতুন কিছু আনতে গেলে কনফিডেন্স বিল্ড হবে না। কনফিডেন্স বিল্ডিং এর জন্য আপনাকে ইনিশিয়ালি যে প্রবলেমগুলি আছে সেগুলি অ্যাড্রেস করে দেন ইউ হ্যাভ টু মুভ টু দ্য নেক্সট লেভেল। জি, আমরা আশা করি যে কারেন্ট যে ইস্যুগুলো রয়েছে সেটা অ্যাড্রেস
করা হবে অদূর ভবিষ্যতে। আপনি জানেন যে অনেক আমরা বলে আসছি, কিন্তু আসলে কোনোটাই কর্ণপাত করা হচ্ছে না, যার কারণে পুঁজিবাজারে আসলে এরকম পতনও হচ্ছে। আর কমিটি তো অনেকই করা হয়েছে, সুপারিশও করা হয়েছে, বাস্তবায়নটা কবে হবে সেটার অপেক্ষায় রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক মন্ডলী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।